চলে এলাম দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে এবং অবশ্যই করে ডিভোর্স সম্পর্কে আমার প্রচুর এখানে বক্তব্য আছে। আজকে মুখ দিয়ে সত্যি কথাগুলো বেরোচ্ছে, আজকে না বেশ কিছুদিন ধরে সত্যি কথাগুলো বেরোচ্ছে। ক্যাথার জন্য ক্যাথার পরিবার কতটা অনুতপ্ত, মানে এই বিষয়টা নিয়ে শুধু না, তারা যে কতটা এখন মনে করছে যে তারা দুধকলা দিয়ে কালি সাপ পুষেছে। এবং তাদের এই কোর্ট বানান যে কি করেছে, সে অশিক্ষিত পরিবার। দেখো, আমি কখনোই এদের আমি নিচু করব না, কিন্তু আপনি যখন একজন ব্লগার বা ক্রিয়েটার যদি হন, মানে ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে অনেক বিষয় জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে মানুষ দেখতে আসবে, আপনার থেকে সুশিক্ষা পাবে, আপনার থেকে সমস্ত কিছু যে তার হয়তো সেটা নেই, সেই জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে আসবে। হ্যাঁ, কম বেশি সবাই আমরা ভুল ভ্রান্তি করে থাকি, কিন্তু আমি যদি প্রতিনিয়ত ডে বাই ডে আপনাদের নোংরা মিথ্যে ভুল বার্তা দিয়ে থাকি, তাহলে অবশ্যই করে আমাকে আপনারা দেখবেন না, আপনারা আমাকে ইগনোর করবেন। সবচেয়ে এর থেকে আর কিছুই করতে পারেন না। হ্যাঁ, গালমন্দ করতে পারেন, কমেন্ট বক্স ভরিয়ে দিতে পারেন, তারপরেও যখন আমার রক্তের সাথে মিথ্যে কথা, নোংরামো, তারপরে ভুল উচ্চারণ, অশিক্ষা, কুশিক্ষা তো রক্তের সাথে মিশে থাকলে সেগুলো বহিঃপ্রকাশ হবে, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি চক্রবর্তী পরিবারের প্রত্যেকটা আপদ মস্তক অশিক্ষিত, মূর্খ, ক্যারেক্টারলেস। নাহলে বাবা মা যদি এই ঢিঙ্গিপানা করতে পারে, মেয়ের থেকে এগুলো তো অবশ্যই করে স্বাভাবিকভাবে আমরা আশা করতেই পারি। সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছেন অমাবস্যা আজকে মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে গেল। কোর্টের চত্বরে, কোর্টের না, কোর্ট একটা আছে, COURT, কয়কার টয়লেট। তাহলে এরা এই সিভিক সেন্স, সাধারণ জ্ঞান এদের নেই। এরা এক একজন ব্লগার হয়েছে, আর ব্লগার মানেই হচ্ছে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তার থেকে আমরা শিখবো, জানবো, ঘর সাজানো, কথাবার্তা, চাল চলন। আমরা এদের থেকে শিক্ষার কিছু নেই, অশিক্ষা ছাড়া, এদের তো অশিক্ষায়। তাই এইরকম অনেক কিছু তুলে ধরবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যে আজকে এদের মাথা যন্ত্রণার কারণ হচ্ছে ক্যাথা। আর ক্যাথা খুব স্মুথলি, সুস্থভাবে ডিভোর্স কি পাবে, এই বিষয়ে বহু কথা বলবো। তার আগে মক ড্রিল, যেটা আমার কাছে আবদার করেছে আমার দর্শকেরা, সবচেয়ে আগে যার নাম আসে সে হচ্ছে পাপিয়া। বলেছে, দীপ্তি, এই মক ড্রিলটা কি? এটা একটু সুন্দর, সহজ, সরল ভাষায় যদি আপনি বুঝিয়ে দেন, তাহলে আমাদের খুব খুব ভালো হয়। মক ড্রিল এটা হচ্ছে সিভিল ডিফেন্স, যেটা আগে আমরা বলি। আমাদের উপর দিয়ে প্রচুর প্রচুর ঘাত প্রতিঘাত হয়েছে, আমরা মুখ বুঝে কিন্তু সহ্য করেছি। এরকম হয়েছে, অনেক হচ্ছে। ব্ল্যাক ডে যেটা আমরা পালন করি, সেই সময়ও এইভাবে সেনাঘাঁটি, সৈন্যদের উপর, দেশ যারা রক্ষা করছে তাদের উপর নির্বিচারে নৃশংসভাবে যেই আঘাত হানা হয়েছে, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। পেহেলগাঁও সমস্ত ধৈর্য সহ্যর সীমা ছাপিয়ে চলে গেছে। আজকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এইরকম একটা আভাস দিয়ে দিয়েছে যে যুদ্ধকালীন প্রস্তুতি নিতে হবে, আমাদের যুদ্ধের প্রস্তুতি বা যুদ্ধ হবে, এইরকম একটা মানসিকভাবে আমাদের তৈরি হতে হবে। আর আমরা যার পর নাই, আমরাও কিন্তু উত্তেজিত যে না, আর নয়, পাকিস্তানকে তার যথোপযুক্ত শিক্ষাটা আমরা দেব। তাই এইবার কি করব, সেটা কেন্দ্রীয় সরকার, তার প্রতিরক্ষা দপ্তর অবশ্যই করে সেটার দিকে দেখবে। কিন্তু এই যে মক ড্রিল, এই ব্যাপারটা কি? 1971 সালে যখন পাক ভারত যুদ্ধ হয়েছিল, তখন এই একটা ব্যবস্থা চলেছিল। কিন্তু কি জিনিসটা সেটা বলবো, তার আগে বলে নি, এই মক ড্রিলের মহড়া 27শে মে, এটাই একটা কেন্দ্রীয় সরকারের একটা অ্যানাউন্সমেন্ট বলতেই পারো, যে যেটা আমরা বলি যুদ্ধকালীন প্রস্তুতি। ধরো বন্যা হয়েছে, বন্যা হবে, এই রাজ্যগুলোকে সতর্কীকরণ করে দিচ্ছে, সতর্ক বার্তা করে দিচ্ছে যে বন্যা এলে কি করতে পারবে। যেইগুলো বানভাসী হয়ে গেছে, সেখান থেকে উঁচু জায়গায় মানুষকে নিয়ে যাওয়ার আগে চেষ্টা হবে। বন্যা হওয়ার পর সরকার থেকে কোনো রকম সতর্কী বার্তা এলে সেটা কাজে দেয় না, যার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আগে যেমন আমরা সরকার থেকে সুখ সুবিধাগুলো পাই, যে একটু উঁচু জায়গায়, একটু স্কুল, একটু বড় জায়গায়, যেখানে প্রচুর লোক একসাথে একাত্মভাবে থাকতে পারবে, খাবার যেখানে পৌঁছানো যেতে পারবে, এরকম যখন ঘোষণা করা হয়, ঠিক এই মক ড্রিলটা লুক লাইকে হচ্ছে ইনস্ট্যান্ট নিজেকে রক্ষা করা। আর এই মক ড্রিলটা আমার অবাক লাগছে, আপনাদেরও অবাক লাগবে, যে কলকাতা সহ 38টি জেলা, মানে মোট 31টি জেলা ওয়েস্ট বেঙ্গলে নির্বাচিত করা হয়েছে। কারণ আমরা পশ্চিমবঙ্গটা বর্ডার দ্বারা চারিপাশটা ঘেরা। তাহলে বর্ডার যেখানে যেখানে আছে, অবশ্যই করে এই মুহূর্তে বাংলাদেশ, পাকিস্তান আর চীন, এই তিনটে দেশের নামই কিন্তু আমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করছে। এরা একত্রিত ভাবেও, দেখো আজকে এই নামগুলো করে বলছি মানে বিতর্কিত করছি না, এইগুলো স্বাভাবিক। আমাদের দেশের প্রতিরক্ষা সুরক্ষা দপ্তর এইভাবেই বোঝানো হয়েছে, যার জন্য আমি আমার বক্তব্যটা আমার চ্যানেল থেকে বলছি। সেইখানে দাঁড়িয়ে নয়াদিল্লি যেটা বলেছে যে বর্ডার এরিয়া, পাকিস্তান যেখানে আক্রমণ খুব সহজে করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, সেই সব বর্ডার এবং টার্গেট এলাকা,
এইগুলোকে পাকিস্তান ভীষণভাবে টার্গেট করবে যে কমিউনিকেশনটাকে আমরা যদি ভেঙে ফেলতে পারি, এক জেলা থেকে আরেক জেলা আর এক রাজ্য থেকে আরেক রাজ্যে খুব সহজে যে রাস্তা ধরে আমরা যাব সেইটা যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারবো না। কমিউনিকেশনের গ্যাপটাকে ওরা ভীষণভাবে করার চেষ্টা করবে। তা আমি আমার রাজ্য সম্পর্কে বলবো, কলকাতা সহ মানে আমরা রয়েছি এমন একটা জেলাতে, সেই জেলা সহ মানে আনন্দের কিছু নেই। আমি বলতে চাইছি আমাদের রক্ত খলবল করে উঠছে যে এই রকম কেন্দ্রের প্রতিরক্ষা দপ্তর থেকে এমন একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে যুদ্ধের জন্য আপনারা মানসিক দিক থেকে তৈরি থাকুন। শারীরিক দিক থেকে তো আছেই আমাদের সেনাবাহিনী, কিন্তু মানসিক প্রস্তুতি আমাদের সাধারণ জনগণের নেওয়া উচিত। সেখান থেকে মক ড্রিল, এটা হচ্ছে ইনস্ট্যান্ট নিজেকে বাঁচানোর একটা উপায়। দেখুন সবসময় জলপথ তো আছেই আক্রমণের জায়গা, নদীমাতৃক রাজ্য আমাদের। যদি এয়ার স্ট্রাইকটা হয়, যদি উপর থেকে কোনো রকম বোম্বিং হয় বা শিল্প এলাকা আমাদের হলদিয়া, কলকাতা বন্দর, এই মেট্রো সিটি, এইগুলোকে যদি টার্গেট করে, সেই কারণেই এই জেলাগুলি আমি দিয়ে দেবো জেলাগুলি নাম, সেখানে দেখবেন এই জেলাগুলিকে সতর্কীকরণ করা হয়েছে। এবং মক ড্রিলটা হচ্ছে ওয়াকি টকি থাকবে, যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট দেখুন আমাদের প্রতিনিধিত্ব যারা করবে আম জনতা, যেখানে জনঘন বসতিপূর্ণ, সেখানে টার্গেট করা হবে। মেট্রো সিটিতে টার্গেট করা হবে। এমন হলো যে স্কুল চলাকালীন স্কুলে করা হলো, মানে এয়ার স্ট্রাইকের কথা বলছি। তাহলে এইগুলো যখন করবে তখন আমরা কিভাবে এটাকে মোকাবিলা করব, তাই না? আর তখন সেইভাবে ট্রেনিং আজ থেকে চলবে। মক ড্রিলটা হচ্ছে ইনস্ট্যান্ট আমরা কেন্দ্রীয় সরকারকে খবর পৌঁছে দিতে পারবো এই জায়গায় এইটাই এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই জন্য একটা হচ্ছে ব্ল্যাকআউট করা হবে। আর যেটাকে বলা হয় যে গ্যাস স্টেশন, যেখানে আমাদের গ্যাসের যেই ব্যাপারটা চলছে সেন্টার বা ফারাক্কা, মানে এই যে জল বন্টনের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, এদের আমরা ভাতে এবং পাতে সব জায়গায় মারছি। যেহেতু আমরা এই সিন্ধু চুক্তি বাতিল করেছি, শতদ্রুত জল দেয়া বন্ধ করেছি, এটা ওদের কাছে একটা গাত্রদাহরণের কারণ আমরা আর কোনো কিছুতে আমরা কোনো একটা প্রাণের বিনিময় কিছু করতে চাই না। আমরা পেহেলগাঁও হচ্ছে আমাদের শেষ একটা দেয়ালে পিঠ থেকে যাওয়া। সেখান থেকে আমরা নিজেরা আমাদের জনসাধারণ ভারতবাসী যারা, তারা চেয়েছে যেন তেন প্রকারে আর চুপ নয়। আমাদের ঘাত প্রতিঘাত মানে কি বলবো এটাকে, একটা ইটের বদলে পাটকেল, এইরকম আর কি। যাই হোক, তাহলে মক ড্রিল হচ্ছে ইনস্ট্যান্ট মানুষকে বোঝানো যে রাত্রির বেলা হলে এইরকম যদি তুমি আভাস পাও তাহলে তোমরা বাড়িতে লাইট নেবানো, কোনো রকম দেশলাই কাঠি জ্বালো। ওরা কানেক্ট করে উপর থেকে যে এই জায়গায় তাহলে জনবসতি আছে, তখন তারা সেই জায়গাগুলো করে। আর সবচেয়ে বড় কথা, কাশ্মীরে এটা হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু এটা ইন্দ্রপাক একটা বর্ডার। আর সবচেয়ে ওয়েস্ট বেঙ্গলটাকে টার্গেট করা হয়েছে কেন্দ্রীয় সরকারের দিক থেকে, কারণ চিকেন স্নেক হচ্ছে ওই ঠিক ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা দেখবেন, ওই জায়গাটা যদি কোনো প্রকারে যদি অ্যাটাক করা হয়, মানে ওইদিকে দার্জিলিং আর এই দিকটা, তাহলে রীতিমতন ওই জায়গা থেকে এদের প্রবেশ হবে। আমরা কিন্তু আমাদের কাউন্টিং বা আমাদের একটা যেটা হিসেব যেটা বলে, সেখান থেকে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশেরও নাম আছে যে এই জায়গাগুলো থেকে। আর বাংলাদেশ চোখ বন্ধ করে পাকিস্তানকে সাপোর্ট করবে, এটা তো স্বাভাবিক। এবার চীন কিভাবে ওদের সাহায্য করবে সেটা আলাদা ব্যাপার। আমরা আমাদের আগের থেকে মানে কি বলবো প্রোটেকশনটা নিয়ে রাখবো। তাহলে আমাদের কলকাতা হচ্ছে এমন একটা বন্দর সিটি বা মেট্রো সিটি, এবং অবশ্যই করে শিল্প এলাকা এবং আরো জেলাগুলি আছে, সেই জেলাগুলিকে মক ড্রিল সম্পর্কে একটা ট্রেনিং দেওয়া হবে, যেখানে ইনস্ট্যান্ট আমরা নিজেদের রক্ষা করতে পারি, যেটাকে বলা হয় সিভিল ডিফেন্স। আর ওয়াকিটকির মাধ্যমে এগুলোর জন্য ট্রেনিং প্রাপ্ত যেই সব এগুলোর জন্য তো আলাদা মানুষ আছে, আপনাকে আমাকে ধরিয়ে বসিয়ে দেবে না। আমাদের যারা প্রতিনিধিত্ব করবে সেগুলো প্রশাসনিক দিক থেকে তাদের এই ট্রেনিংগুলো দেওয়া হবে। এই বিষয়ে যারা বেশি করে অজ্ঞ তারা এইগুলোকে লিড করবে। বোঝাতে পারছি? পাপিয়া যদি না বুঝতে পারো বলবেন। সাইরেন অ্যালার্ট করা হবে, রেড সাইরেন অ্যালার্ট, মানে বুঝতে হবে যে এই সাইরেন করছে মানে বিপদ সামনে। এই বিপদটাকে মোকাবিলা করার জন্য মক ড্রিল। সেখানে আপনার রাজ্য, আপনার জেলা বা আপনার এলাকায় যে প্রতিনিধিত্ব করবে সে আপনাদের নিশ্চয়ই বোঝাবে। আর সেই সময় যদি না থাকে, তার কারণে আমাদেরও মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে সিভিল প্রোটেক্ট করবো নিজেদের। স্কুল হলে বেঞ্চের তলায় স্টুডেন্টদের সেই মুহূর্তে সাইরেন বাজলে সবাই সতর্ক হয়ে যাবে। বাড়িতে হলে দিনের বেলায় নিশ্চয়ই আমরা বাইরে বেরোবো না, নিজেদের প্রোটেক্ট করতে পারবো। বাংকার যদি থাকে সেইখানে গিয়ে বাঁচার চেষ্টা করবো, নাহলে খাটের তলায় যেখান থেকে সেভ করা যেতে পারে ইনস্ট্যান্ট মাথা বডিকে। আর রাত্রিবেলা হলে
যখনই এরকম রেড সাইরেন পাবো তখন নিশ্চয়ই আমরা বিদ্যুৎ সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিয়ে অন্ধকার করে রাখবো, তাহলে ওরা কানেক্ট করতে পারবে না যে এই জায়গায় জনবসতি আছে। এইভাবে মক ড্রিলটাকে ট্রেনিং দিয়ে একটা জায়গায় আনতে হবে যে যুদ্ধকালীন প্রস্তুতি যখন তখন আসতে পারে, মানসিক দিক থেকে তৈরি থাকতে হবে। এবং আমার এই বয়সে এসেও রক্ত টকবক করে ফুটছে, আজকেই রক্ত দিয়ে এসেছি, তা আমার মনে হচ্ছে যেন বাকি জীবনটা পাপ পুণ্য মিলিয়েই তো, যে এইভাবে যদি বলিদান দিতে পারি। না, এটা ইয়ার্কি মেরে বলছি, কিন্তু সত্যি করে আজকে ভারতবর্ষের নাগরিকদের দিকে তাকিয়ে আজকে কেন্দ্রীয় সরকার এরকমই একটা পদক্ষেপ নিয়েছে। আর নয়, শত্রুকে মোকাবেলা করতে হবে তার বাড়িতে ঢুকে, এই পদক্ষেপ ভারত সরকার নিতে চলেছে। তাই মক ড্রিলটা আশা করি বোঝাতে পেরেছি। এটা মানে আমাদের নদীমাতৃক আমাদের রাজ্য, সেখানেও ব্যবস্থা নেওয়া হয়েছে যে ব্রিজগুলোকে ওরা কমিউনিকেশন যেন না করতে পারে, ব্রিজগুলোতে হামলা দিতে পারে। তাই এইগুলো ভেবেই জলপথ স্থলপথ সব জায়গায় নজর রাখবে। আর মক ড্রিল মানেই হচ্ছে তোমাকে একটা ট্রেনিং নিতে হবে, সেখান থেকে তুমি বেশ দূরত্বে আছো, সেই মানুষটাকে সেই ঘাঁটি বা সেই তাবু যা কিছুই বলো, প্রশাসনিক মানে বলো, কমিউনিকেট করবে ওই মক ড্রিলের মাধ্যমে যে আমাদের এখানে এইরকম বিপদগ্রস্ত আমরা, বা আমাদের এখানে কি বলবো আক্রমণাত্মক একটা পরিবেশ তৈরি হয়েছে। তবে অবশ্যই করে ভারত সরকার সব দিক বিচার বিবেচনা করে আমাদের রাজ্যকেও নিয়েছে, কারণ আমাদের রাজ্যটা পুরো চারিদিকে বর্ডার। তাহলে এই বর্ডার বেষ্টিত বা বর্ডারের কাছাকাছি বিপদটা বেশি করে হবে। সেই জন্য বর্ডার যেদিকে ত্রিপুরা হচ্ছে একটা বিশাল বর্ডার, তাহলে এই বর্ডার এলাকাগুলোকে ভীষণভাবে নজরদারিতে রাখতে হবে। আর কলকাতা কেন, মেট্রো সিটি, বন্দর সিটি এবং শিল্প এলাকা, এইসব জেলাগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারলে অবশ্যই শত্রুপক্ষের একটা মানে কি বলবো আনন্দের একটা ব্যাপার থাকবে। সেই আনন্দের ব্যাপারটাকে আমরা নিরানন্দ করব বলে আজকে মক ড্রিল। প্রত্যেকটা প্রশাসনিক দিক থেকে বা সেনারা এই ট্রেনিং নেবে, সাধারণ মানুষ থেকে সেই অন্যভাবে হোক, তারা তুলে নিয়ে গিয়ে তো আর ট্রেনিং দেবে না, এটারও একটা প্রসেস আছে যেটা থেকে তারা আর বাকি মানুষদের অ্যালার্ট করতে পারবে। সে রেড সাইরেন অ্যালার্ট বলো, সমস্ত কিছু দিয়ে। তাহলে কোনো প্যানিক এই মুহূর্তে করবেন না, তার জন্যে প্রশাসনিক ব্যবস্থা আছে। অবশ্যই করে নিউ দিল্লি সব জায়গায় নজর দিচ্ছে। কাশ্মীর যেটা ইন্দো পাক বর্ডার, সেখানে নজরদারিটা বেশি করে করতেই হবে, কারণ এই তত্তাজা যে ব্যাপারটা আছে পেহেলগাঁও, সেটাকে মাথায় রাখতে হবে। আর সবচেয়ে যেটা অবাক লাগছে না, মানে সত্যি করেই আমরা অনেক কিছুতে সমৃদ্ধ আমাদের রাজ্য, কলকাতা সহ আরো জেলাগুলিতে এই সতর্কীকরণ করা হয়েছে, মানে যেটাকে মক ড্রিল, যুদ্ধকালীন প্রস্তুতি। সেখানে মানসিকভাবে আপনাকে তৈরি থাকতে হবে। জনসাধারণকে, সেনা তো আছেই দেশকে রক্ষা করার জন্য। এরকম 1971 সালে যখন ইন্দিরা গান্ধী ছিলেন সেই সময় প্রধানমন্ত্রী, তখনও কিন্তু এই ব্যাপারটা চালু হয়েছিল। সেই সময়ও আমরা প্রত্যাঘাত করেছিলাম পাকিস্তানকে, আজও করব, এবং আমাদের জয় নিশ্চিন্ত। মন যদি তোমার মনেই হয় পজিটিভ আমরা জিতবো, আমরা তো জিতবই, তাই না বন্ধুরা? তাই মক ড্রিলটা বোঝাতে পেরেছি। যদি কারোর যদি সংশয় হয়, কারো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে বললে আমি পরের ভিডিওতে বলে দেবো। মক ড্রিল যেটা হচ্ছে ইনস্ট্যান্ট নিজেকে রক্ষা করা, সিভিল ডিফেন্স যাকে বলছে। আর আমাদের প্রতিরক্ষা মন্ত্রক বলেই দিয়েছে যে একটা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কারণ আমাদের দেশের জনগণ আর চুপ করে থাকবে না, তারা চাইছে যুদ্ধ হোক। ঠিক আছে, চলো এইটুখানি হচ্ছে মক ড্রিলের উপর। অবশ্যই করে এবার ডিভোর্স দেখো, আজকে ডিভোর্সটা মিউচুয়ালি এসছে, কিন্তু একটা সময় এইটাকে ভীষণভাবে কঠিন জটিল করেছিল। আজকে আমার অবাক লাগছে, অবশ্যই করে অবাক আমারও লাগছে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো মেইন কোর্স। আপনারা দেখেছেন অমাবস্যা দেবীর টাইটেল, এই তো অবস্থা। কারা চিৎকার করে, লেলো তুই আমায় কি বলেছিস, চোর না কি বলেছিস, কি চুরি করেছি, তোর হৃদয় না তোর পচা মাছ? সেটা নিয়ে আসবো, ওইটা নিয়ে বেশ প্রস্তুতি। এখন আমরা দেশভক্ত, সত্যি করি দেশের জন্য আমরা প্রাণ বলিদান দিতেও এক সেকেন্ড চিন্তা করবো না, তাই নাহলে শিক্ষা বড়াই করে না। এরা আপদ মস্তক মূর্খ, এরা আপদ মস্তক আনকালচার্ড, এরা আপদ মস্তক ক্যারেক্টারলেস। এরা মানুষকে কি শিক্ষা দেবে? আমি ক্যামেরা অন করলাম, তাকালাম একদিকে, আমার মোবাইলের ক্যামেরা আর একদিকে। আমরা মানুষকে কি শিক্ষা দেবো নিজে যদি কিছু না শিখে উঠতে পারি? আমরা যে বক্তব্য রাখবো 10 জন যদি শুনতে আসেন, তাহলে মনে করবো এটাই আমাদের বড় পাওনা, কারণ 10 জন আমাদের কথা শুনছে। কেন শুনছে? কারণ শোনার মতন করে আমরা বলছি বলে। সেই জায়গায় যদি দেখি 10 জনের মধ্যে 1 জন আছে আর 9 জন চলে গেছে, বুঝতে হবে 9 জনকে আমি আমার বক্তব্য শোনাতে বা বোঝাতে বা খাওয়াতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো কোর্টের চক্করের জ্বালায় পাগল তো হবেই।
কারণ এই রকম পরিস্থিতির জন্য অমাবস্যা আর ভক্তি সম্পূর্ণ দায়ী। তারা মেয়েটাকে উপযুক্ত শিক্ষা দিয়ে উঠতে পারেনি, সেই উপযুক্ত শিক্ষা পাওয়ার আগেই তাকে পাত্রস্থ করেছে। সেই মেয়েটিকে ওই বয়সে পাত্রস্থ কেন করতে হয়েছে সবার কাছে এখন অজানা নেই। মেয়েটি যে সত্যি করেই বিয়ের আগে যে খুব ভালো ছিল সেটা কিন্তু প্রমাণ হচ্ছে না, পুরো বোঝা যাচ্ছে। সেটা আরো বোঝা গেছে বিয়ের 5 বছর সংসার করার পর। তারপর কি করছে, আজকে থাম্বনেল দিয়েছে। হ্যাঁ, এটা সুন্দর করে অনেক সময় হয়, অনেক সময় নিজে এরকম ইনস্ট্যান্ট করা যায়, কিন্তু সেটা করতেও তো মাথায় ঘটে কিছু বুদ্ধি থাকে। তাহলে সেটা কে করে দিচ্ছে? সেটা করে দেওয়ার কি নতুন লোক এসছে? দেখো, তার পাঠা সে লেজে কাটবে কি মাথায় কাটবে সেটা না, কিন্তু যখন সেটা সোশ্যাল হবে তখন আমরা বলার জন্য তো বসে গেছি, তাই না বন্ধুরা? তাই এইরকমই আমি বলবো যে মিউচুয়াল ডিভোর্স, যে মিউচুয়াল ডিভোর্সটা এতদিন ছিল যে তোকে দেবও না, তুই দিলে আমি নেবও না, তাই এইরকম তো অনেক অনেক পেয়েছি। সেখান থেকে আজকে পরিষ্কার যে ওর পরিকল্পিত, ওর ক্রিয়েট করা অশান্তিগুলো নিয়ে যে যে কেস সে সাজিয়েছিল, 498 কেস, আরো অনেক কিছু কেস দিয়েছিল, সেইগুলো সে আজকে তুলে নিচ্ছে। কেন? কারণ সেই সময় সে ছিল একটা ঘোরে, তার 2 হাত দিয়ে পয়সা রোজগার, তাকে যেমন বুঝিয়েছে তার লিগাল অ্যাডভাইজার অবশ্যই করে ওর জীবনটা সত্যি করেই সুন্দরভাবে যাচ্ছিল একটা কন্ট্রোলে থেকে। ও ভেবেছিল সেটা ওর বন্দি দশা, কিন্তু কখনোই না। কখনোই কি? এই যে টুকুর কথা কেন মনে আসে, টুকু যেইভাবে সংসার করেছে, ও বলে ও যদি আজকে ক্যাটার মতন কোন রকম ডিসিশন নিত তাহলে কি হতো ও নিজেও জানে, যে আমি যে কষ্টটা করেছি সবাইকে নিয়ে চলে আজকে আমি আমার জায়গায় তো আমার সন্তানকে নিয়ে ঠিক জায়গায় রয়েছি। তাহলে এটা কখনোই বন্দি দশা বলে না, এটা কন্ট্রোল। আর ও যে মানে বিশৃঙ্খল জীবনযাপন করে এসছে, সেখান থেকে তার শ্বশুরবাড়িতে এই সুন্দর নিয়ম শৃঙ্খলে চলাটাকে তার বন্দি দশাই মনে হচ্ছিল। আর যদি এই ফোকলার মতন কোনো মানুষ তার জীবনে চলে আসে তাহলে আর দেখতে হবে না। হ্যাঁ, সত্যি করে আজকে সোনাদীপ ভাই যে কথাগুলো বলে না, একদম আমার কথা আপনার কথা, মানে যারা একটা সময় কি যারা ক্যাথাকেই পছন্দ করেন না, বলছে ওর অহংকার। এই এক্স্যাক্টলি এত কিছু জেনেও ও ভেবেছিল একে সাপোর্ট করতে পারবে, কিন্তু আজকে এই সোনাদীপ ভাইয়ের মুখ দিয়েই বেরোচ্ছে তার উপর যে অত্যাচার হয়েছিল সেটা শোনা কথা, আমি নিজে দেখিনি, রিয়েলি তাই। তার উপর অত্যাচার হলে সে যে কি করতে পারে সেটা ওই আধা ঘন্টা ছুরি খেলা দেখিয়েছিল ফোকলাকে, আর ফোকলা ভয় পেয়ে বুঝে গেছিল যে আমি কি পিস পেয়েছি। তার ফোকলার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হওয়া নিজেই করেছে, এবং এর দায়ভার ফোকলার মধ্যেও পড়ে। আজকে পুরো পরিষ্কার। আজকে আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, আমি জানি না, আমি তো আর স্পটে ছিলাম না, সত্যি করেই কি তার নিজের লোকেরা, নিজের লোক বলবো না, তার সন্তানের জনক বা অন্য কেউ তো এসেছিল, তো তাকে কি জিজ্ঞাসা করেছে আমার সন্তানটা কেমন আছে? এই দেখো, বোকার মতন প্রশ্ন করলাম, আপনাদের অবাক লাগছে। দীপ্তিদি বলছিটা কি, যে বাতকুল্লায় গিয়ে রিকভারির সময় বাচ্চার নাম করেনি, সে ডিভোর্সের সময় তার বাচ্চার নাম করবে? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। না, আমরা তো বলি মা হওয়া মুখের কথা না, জন্ম দিলে জন্মদাত্রী হয়, মা হওয়া যায় না। হ্যাঁ, আমার এক ভালোবাসার ভিউয়ার সেই কথাটা বলেছে, তাই আমার কাছে অবাক লাগছে ও যখন বলছে। আমি জানি না হবে কেন, অনেক ক্রিটিক্যাল ব্যাপার রয়েছে, কারণ এইবার ওই দিককার মানুষগুলো সুযোগ পেয়েছে, যে এই সুযোগে আমরা কেন সদ্ব্যবহার করবো না? এতগুলো কেস কেন দেওয়া হয়েছিল বিনা কারণে, সেটা কে বুঝবে? সে কি কোনোদিন ভিডিওতে এসে বলেছে এইগুলো আমাদের পরিকল্পিত ছিল? কারণ আমরা জেনেছিলাম আমি যাই করব আমার একদম সেই জয় জয়কার হবে, সেটা কখনোই নয়। আইন এমন একজন যে তারা নারী পুরুষ সবাইকে একই জায়গায় রেখে বিচার করবে। নারী বলে তার 7 খুন মাপ, আর পুরুষ বলে তারা অত্যাচারী হবে, এরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে সে কখনোই বাচ্চার নাম করেনি, তাহলে তার কাছে ডিভোর্স, তার কাছে জীবন এনজয় করাটা সবচেয়ে প্রধান কাজ, সেই কারণে সে বাচ্চার নাম করেনি। আমরা জানি তো, কিন্তু আমাদের কিভাবে ভুল বোঝানো হয়েছে, বাচ্চা অন্ধ হয়ে, বাচ্চা অন্ধ হয়ে, বাচ্চা অন্ধ হয়ে। কিন্তু মানুষ যখন বুঝতে পেরেছে, ওর প্রতি ঘৃণা আরো বেড়ে গেছে। এর কমেন্ট বক্সে দেখুন, বলেছে একজন যে তোমরা পাড়ায় থাকো কি করে? রিয়েলি তাই। কেউ এরম নোংরামি করলে তার দিকে ভালোভাবে তাকালেও মানুষ ভাবে আমার কারণে ওইভাবে তাকাচ্ছে, তাহলে এটা থাকে কি করে? সত্যি করেই তো নোংরামিটা তো সত্যি করেই নিজেদের জন্যই হয়েছে। আজকে সবাই মিলে দেখুন না, ওদের পরিবারে কে ভালো বলুন তো? সমস্ত মানুষ। এই যে বলে এই আমার ঠাম্মি এসে গেল, এতদিন আমি একা ছিলাম, রিয়েলি তাই। ও যেমন ওর ফ্ল্যাটে বলতো আমি একা আছি, আমি একা আছি, আমি একা আছি, যতবার বলেছে ততবার ওই বলা দিয়ে মানুষকে বলেছে আমি মিথ্যে বলছি, আমি মিথ্যে বলছি, আমি মিথ্যে বলছি। এবার ও বলছে যে ঠাম্মির সাথে আমি অনেক গোপন কথা আলোচনা করি। আজকে তো শুনলাম যে নাকি ফোকলাকে ওর ঠাম্মির পছন্দ ছিল না। যতই হোক, ওরা তো ধলা, ওই রকম কালা, ওই রকম নাইজেরিয়ান ঠোঁট মার্কা, মানে হুলের কামড়ে ভীমরুল মার্কার ঠোঁট, সব শরীরের মাংস ওই ঠোঁটে গিয়ে, সত্যি করি না কি রুচিবোধের অভাব, সব কিছুতেই পিছিয়ে পড়া একটা মহিলাই বলবো। মহিলা বলতে আমার মনে এলো, মহিলা বলেছি বলে অনেক অভিযোগ, সেটা নিয়ে আমি লাস্টে আজকে একটুখানি ক্লারিফিকেশন দেবো। কারণ অনেক কি প্রায় সব ভিউয়ার্সরা আমাকে বলেছে ইগনোর অ্যান্ড ইগনোর।
একে কখনোই পাত্তা দেবে না। এই যে অস্থির মস্তিষ্ক, এই যে ভুলভাল বকছে, এই যে বাচ্চাদের মতন ঝগড়া করছে, তোর সাথে পাচ্ছি না, তোর বুয়ের সাথে আমি ঝগড়া করবো, এইরকম একটা পরিস্থিতি। আর সবচেয়ে বড় কথা, সেলিব্রিটি, এটা নিয়ে হাসি পেয়েছে। আমি লাস্টে, আমি বেশি টাইম নেব না, 2-3 মিনিট বলবো, আর এইটাই আমার শেষ বলা হবে, কারণ এর মানসিক পরিস্থিতি ভীষণভাবেই অস্থির, এটা পুরো পরিষ্কার। ও দর্শকদের সাথে, ভিউয়ার্সদের সাথে যে ভাষায় কথা বলছে, ছরসি বিসর্গ তারপর নাল, তাহলে কি মনে হচ্ছে ও ছি বলছে না? ও যে ভাষাটা বলেছে সেটা অন্যভাবে দেখানোর চেষ্টা করছে। ও যেই ভাবে অঙ্গভঙ্গি করছে, ওটা ওর চ্যানেল থেকে কি শোভা দেয়? কিন্তু আমার চ্যানেল দারুণ চ্যানেল, কখনো গালাগালি আসেনি, কিন্তু আমি বডি ল্যাঙ্গুয়েজে আমি যা মনের ভাব প্রকাশ করছি মানুষকে বোঝানোর জন্য, সেটা যথেষ্ট মানুষ বুঝতে পারছে। ওটা পরে আসবো, আগে ক্যাথাকে দিয়ে বলি। তাহলে ক্যাথা 2 হাত দিয়ে পয়সা রোজগার করেছে, 4 হাত পা দিয়ে ও চ্যারিটি করেছে, ও সব পুরুষের মন জুগিয়ে চলার জন্য ও করেছে। আর ঠাম্মি ওকে জ্ঞান দিচ্ছে, নিজের জন্য রাখিস না, এবার এটাও ক্যামেরা বন্দি করতে হবে। দেখো, ঠাম্মি আমার লাস্ট ছিল পৃথিবীতে আপনজন, যে সে আমাকে জ্ঞান দিচ্ছে। আজকে 2টো বাড়িতে ও হেল্প করেছে, 2টো বাড়ির জায়গা নেই, এটা অনেকেই বলে, কিন্তু কেন বলছে? ওটা তো শ্বশুর বাড়ি ছিল, ওখানে তো কিচ্ছু হয়নি, ও তো নোংরামো করার জন্য বেরিয়ে গেছে, আজকে সবার কাছে এটা পরিষ্কার, তাই না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ও ফ্ল্যাটে ছিল, আর এখন বুঝতে পারছি ওর ঠাম্মি এটা ভাবিনি যে তুই ওই নোংরা ছেলেটার সাথে রাত কাটাবি, আমি পাশের ঘর থেকে এনজয় নেবো, মানে এইসব শুনবো। তাহলে এই কারণেই ওর ঠাম্মি চলে গেছে। ওর ঠাম্মি যখন খবর পেয়েছে, বলে না তুই তো ভালো কাজ করেছিস, আবার তার ছেলের ঘরের নাতির বিয়ে, ছেলের ঘরের ছেলের বিয়ে, সেই জন্য এসছে। ওদের আনন্দ সেই লেভেলে, ওই নন বেঙ্গলিদের মধ্যে আছে। ওই যে মেহেন্দি, ওই ওই একটার পর একটা, আর সেই ধুমধারাক্কার বাজি ফাটানোর নাচ, মানে নন বেঙ্গলিদের বিয়ে, এখন বাঙালিদের বিয়ে সেই সবাইকে ছাড়িয়ে যায়। তাহলে আলাদা আলাদা করে হলুদ হবে, সেই একটা জায়গা তৈরি হয়, মারাত্মক। আমরা আনন্দে থাকি, আমরা উৎসবের মধ্যে দিয়ে থাকি, আর সেইগুলোকে ছাপিয়ে চলে গেছে চক্রবর্তী পরিবার, তারা ওই দুঢোক খায় আর আনন্দ করে, সেটাই সেটাই এখন সব বেরোচ্ছে, এখন সব বেরোচ্ছে। তার যেটা বলছিলাম, তাহলে আজকে এই ডিভোর্সটা, মিউচুয়াল ডিভোর্স, যেটাকে খুব সহজভাবে একটা সময় করা একটা সময় ছিল, আজকে সেটা ক্রিটিক্যাল হয়েছে। এখন তো বাবা তুমি বলেছো পায়ের কাছে এসে পড়বে, তারা তো এখন এই সুযোগটা নেবেই, তারা তো তাদের অ্যাড করবেই যে না, ডিভোর্সটা খুব জরুরি তার জন্য। তাহলে হ্যাঁ, কিছু পাওনা চাওনাও তো বাকি আছে, যদি সেগুলো সত্যি করে সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই করে ক্যাথা দিতে বাধ্য। আমি জানি না ক্যাথা প্রত্যেকবার মানে বিষণ্ণ মনে, পরাজিত মনে ফিরে আসে, যে এইভাবে ছেলে নেব বলে তাকে তৈরি করেছিল, এবং সেটা যে কতটা ফেক ছিল সেটা আজকের দিনে ও হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেরকম ডিভোর্সটাও বোঝাই যাচ্ছে যে ও বুঝতে পারছে আগামী দিন কি হতে চলেছে। তারপর কি উদুম, মানে ঘোড়া বেচে ঘুমিয়েছে, তার মা বোঝাচ্ছে। আর মা, ওই মা গো মা, তুই মানে অমাবস্যাকে বলি, তুমি এবার না হাজব্যান্ডকে বন্ধু বলা থামাও, হ্যাঁ, ওটা নোংরামো লাগে, বুঝেছো? মনে হচ্ছে অন্য পুরুষ এসছে, ও বন্ধু বন্ধু বন্ধু, নক্কার জনগণের ছোট লোক ফ্যামিলি, কিছু বলার নেই। আমি তো বলছি ওকে আরো কাঠখড় পোড়াতে হবে। যখন যেই সময় যেই কাজটা করা উচিত, সেই সময় যদি তুমি ঢিলেমি করো, তাহলে তোমাকে অনেক কিছু দেখতে হবে, দেখতে তো হবে। ইচ্ছামতি দিয়ে অনেক জল বয়ে গেছে, আর এর জন্য তুমি দায়ী। সত্যি করে আমার অবাক লাগে, একে কারা সাপোর্ট করেছে? না শিক্ষা, না দীক্ষা, না ক্যারেক্টার, কোনো কিছু ও শিক্ষিত হয়ে উঠতে পারিনি। কিন্তু ওই যে ধলা গায়ের রং, মানুষের ভাবে বিশাল ও রাজপুত্র পেত, ওর চয়েস আমরা বুঝে গেছি ফোকলাকে দেখে। তা চিন্তা করুন, ওর বাড়ির লোক ফোকলাকে পছন্দ করতো না, তাহলে এ কি মাল চুজ করেছে যে ফোকলা ওই থোবরা দেখে মানুষের হেক্স পালিয়ে যাবে, মানে বলছি আর কি, আমি প্র্যাকটিক্যাল তো এটাই বলছি। আর সেইটাকে নিয়ে ও দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছে, বিয়ে করেছে। তাহলে এর রুচি কোথায় সেটা বোঝা যাচ্ছে, কোন লেভেলে ওর রুচি। তাহলে একে নিয়ে লম্পঝম্প করে তো লাভ নেই, এ কারো কথা শুনবে না। ঠিক আছে, এবার আসি ইম্পর্টেন্ট কিছু কালকের কথার বিষয়, যেগুলো ইচ্ছা করেই, আমার ইচ্ছাই করছিল না এগুলোর অ্যান্সার ব্যাক করা, কিন্তু আমার বলতে হবে। আচ্ছা, আমি জানতে চাই যে যদি আমি MSL এর, আমি জানি এটা অন্য কাউকে বলা হয়েছে, তাও আমি যেইভাবে বলা হয়েছে মনে হচ্ছে MSL এর নামে অনেক নিন্দে আমি চারিদিকে করে বেরিয়েছি। এটা আমি ভুলেও স্বপ্নেও করব না, এটা আমি স্বপ্নর ঘোরেও করব না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। মহিলা, আচ্ছা মহিলার নাতে কি পুরুষ বলবো? আমি তো শুনছি আমি নাকি ওকে কি মাস্কা লাগাতাম, কি কারণে মাস্কা লাগাতাম, আমার কি উপকারে, আমার উপকারটা কি? কোন কল রেকর্ডার থেকে শুনতে চেয়েছি? আমি এর নামে, এই মহিলার নামে প্রচুর বার আমার ভিডিওতে বলেছি যে আমি একটা প্রশাসনিক পদে আছে, এইরকম একজনের বেটার হাফের সাথে আমার কথা হয়েছিল। কতবার বলেছি বন্ধুরা, আমার কমেন্ট বক্সে উল্লেখ করবেন। সেই যিনি, সেই ওই মানে ইপসিটাকে নাকি ফোন আগে করা উচিত ছিল, ফোনটা ও কোনো কারণে ধরেনি। আজকে যদি আমার কাউকে খবর দেওয়ার দরকার পড়ে, আমি একবার না তাকে 10 বার ফোন করে তাকে খবর দেবো, আমি আর একজনকে ফোন করে খবর দেবো না।
আমাকে খবর দিয়েছিল, আমি বলেছিলাম হ্যাঁ ওর মায়ের সাথে আমি কথা বলি, আর আমি একটা বর্ণ আপনাদের কাছে লুকাইনি। আজকে ইপসিটা বলছে ফোনটা তো আমায় করেছিল। আরে তুমি ফোন ধরোনি ঠিক আছে, এই বাচ্চাদের মতন ঝগড়া করছো কেন? এখন যেই কারণ তুমি দর্শাচ্ছ এইগুলো বাচপানা হচ্ছে, এইগুলো কখনো যুক্তিপূর্ণ কথা না, কখনো কন্টেন্ট হতে পারে না। কে সেলিব্রিটি আর কে সেলিব্রিটি না, তুমিও তো গিয়েছিলে, নিজে সেলিব্রিটি সেজে গেছিলে তো। তা তুমি কেন গেছিলে? তোমার বান্ধবী বলে? আজকে এত কিছু বলার পর তুমি নিশ্চয়ই বলবে না যে আমি বান্ধবীর জন্য গেছিলাম। হ্যাঁ, যদি কেউ বলে সেলিব্রিটি, অবশ্যই সীমা একটা হাঁচি দিলে সেলিব্রিটি হাঁচি, একটা হাই তুললে তাই, একটা পা দিলেও তাই। दम तो है, कुछ तो दम है, कुछ तो है दया, कुछ तो गड़बड़ है, कुछ तो है वो औरत के अंदर। তাহলে এইগুলো হচ্ছে গায়ে বেঁধে ঝগড়া করা। আমি কোনো বিষয় এদের থাকবো না, আমি শুধু বলবো পায়ের তলা দিয়ে মাটি সরে যাক। এরাম যদি আমি কিছু বলে থাকি শোনাও, কেউ যদি বলে থাকে তাকে বলো। আর আমি এমন একটা মানুষ কাউকে মাস্কা লাগাতে পারিনি, পারবো না, ভবিষ্যতে তো পারবোই না। কি মাস্কা লাগিয়েছি, কাকে লাগিয়েছি? দিনের পর দিন, রাতের পর রাত সে গল্প করেছে আমার সাথে, সে ভুলে যাচ্ছে তার কি বলে অটোকল থাকলে আমারও কিন্তু অটোকল আছে, কাবেরী আছে, যার কাছে মন্দিরার সরি ওর নাম রিম্পার নিন্দেও হচ্ছে, আমার নিন্দে হচ্ছে। আমি তো বলতে যাইনি, আমাকে বলেছে, আমি শুনেছি গতকাল কি গত বর্ষ। তাহলে এখানে নিন্দে মন্দ সবাই করেছে, দুটো বেশি আমি যদি করি অপরাধ করেছি, চারটে যে সে বেশি করেছে সেখানে অপরাধ নেই। আর কার সাথে মিলে রিম্পার নিন্দে করেছি, রিম্পা যেই নিন্দে রিম্পার জন্য প্রযোজ্য সেই নিন্দটুকু করেছি। বলিনি কোনো পুরুষের সাথে ও শুতে পারে, বলিনি 49 নিয়ে সত্যি করেই ও কিছু একটা করার চেষ্টা করেছে। ও হটকারিতা করে, ও যা করেছে ওর সামনেও বলেছি, ওর পিঠ পিছেও বলেছি। এমন না পিঠ পিছে বলেছি, ওর সামনে বলিনি। আজকে এই জায়গাটা এন্ড করছি। এরপরে নিজের চুল নিজের চোরো, নিজের দাঁত দিয়ে নিজের চামড়া কামড়াও, আমার কিছু যায় আসে না। আমি কি কি সমালোচনা কার সম্পর্কে করেছি আমি নিজে কানে শুনতে চাই, আমার দর্শকরাও শুনতে চায়। কি দর্শক বন্ধু শুনতে চাও না? কিন্তু কোনো প্রমাণ কিন্তু কেউ পরিষ্কার করে কিচ্ছু দিতে পারিনি। সেই সময় আমার উপর রাগ, সে যদি বলে আমি দেখা করতে গেছি তার দায়, আমি তো বলিনি আমি গেছি। তাহলে বিরিয়ানি মানে স্বপ্নের মধ্যে এরা বিচারণ করে, তো তাই সবাইকে ওই লাইনে পাঠিয়ে দেয়। তা আজকেই আমার লাস্ট, যাকে মহিলা বলেছি সে পুরুষ না, তাই মহিলা বলেছি, নিশ্চয়ই তাকে কোলে নিয়ে আমি ঘুরিনি বা মাস্কা লাগাইনি। আমার এটা শেষ কথা। আর অস্থির মস্তিষ্ক ইপসিটাকে বলবো মাথা ঠান্ডা করে বিচার করো তুমি কি করছো। কখনোই তোমাকে কেউ কখনো, আমি অন্তত খোঁচা মারতে জানি, তুমি প্রত্যেকবার খোঁচা মেরেছো 2.0 2.0 2.0। আর বাকি যে বাচ্চা কুচা আছে যাদের, আমি তো বলছি, আর বাকিটা তারাই শেষ করে দেবে। আমার আর কিছু বলার নেই। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।